সুপ্রভাত। লাল লাল দুনিয়া আম্মা গো ফেটে যায়। কি জানি বলে গেছি। আম্মাকে পানি দাও, ফেটে গেল ছাতিমা। ছোটবেলায় পড়েছি কারবালার সেই হৃদয় বিদারক কাহিনী। একবার খালি মেসেজ দেয়, বুঝছো? আমি যখন লাইভে আসি তাদের খুব জান বাইরা যায়। বেকুব মার্কা মানুষ এই বাঙালি জাত। এখানে আছে কিন্তু সে এখানে দেখতেছে আমি লাইভে আসছি, কথা বলছি, আমাকে আবার কল দেয়, মেসেজ করে। এটা ইচ্ছাকৃতভাবে বিরক্ত করে, তাই না? আমি বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশে যারা রাজনীতি করে, আমার জন্ম থেকে দেখে এসেছি, শতভাগ মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, স্বার্থপর, স্বজনপ্রীতি, দুর্নীতি, তাদের মধ্যে শতভাগ। ফয়জুর মিল্টন আমার সাথে সহমত পোষণ করবে, কারণ সে একজন শিল্পী। শিল্পী মানে স্রষ্টা। সে গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্যশিল্পী, গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর। কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে মাঠে ঘাটে বাগানেই, কত জায়গায় কি সুন্দর ফুলের বাগানে ঘুরে ঘুরে ভিডিও করে। আবার তরুণীদেরকে অভিনয়ের স্থলে বুকে জড়িয়ে চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করে দেয়, তাই না দাদা? কবে যে আপনার কাছেই তো শিখেছি, আপনিই তো আমার ওস্তাদ, আপনিই তো এইসব অভিনয় শিখাইছেন। ইয়াস, বুকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করে দেয়। ওষ্ঠ মানে কি? ও এটা না, ঠোঁট। ঐশ্বরিয়া রায় এই দিল হাই মুশকিল ছবিতে অভিনয় করতে এসে, এই ভিয়েনাতে শুটিং হয়েছিল, আমাকে বুকে জড়িয়ে ধরে ছাড়ে না। আমাকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে, গালে গাল লাগিয়ে চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করে দিয়েছিল আলিঙ্গনে। আমার বুক আর তার বুক মিলে একাকার হয়ে গেছিলাম, দুইয়ে মিলে এক হয়ে গেছি। 1+1=1। তোমরা শিখেছ কি 1+1=2? নো, রং। ওই দিন আমার গত সপ্তাহে আমার বাসায়, বড় বউয়ের বাসায়, ঢাকার বাসায় আসছিল ভাগ্নি, তার মাকে নিয়ে। সম্পর্কে বোনের মেয়ে, আমেরিকাতে যাবে, ম্যাথামেটিক্সে ডক্টরেট করতে যাবে। তো আমার কয়ে যে আঙ্কেল আমার জন্য দোয়া করবেন, আমি ডক্টরেট করতে যাচ্ছি। আমি বলি কোথায়? আমেরিকায়। কোন বিষয়ে? ম্যাথামেটিক্সে, অঙ্কশাস্ত্রে। আমি বলি ভেরি গুড। আচ্ছা দেখি বলো 1+1 কত? বলো 2 আঙ্কেল, ওটা তো সহজ। 1+1=2। আমি বলি নো, ভুল, রং, ইউ আর রং। বলে হোয়াই, কী বলেন? বলে হ্যাঁ, তোমরা তো ভুল শিখেছো সারা জীবন, তোমাদের ভুল শিখেছে তোমাদের শিক্ষকেরা। 1+1=1। এই যে দেখো, ফয়জুল মিল্টনকে জিজ্ঞেস করো, এই মিল্টন, দাদা ঠিক বলেছি? এই যে কয় আপনিই তো গুরু। হ্যাঁ, আমি কি গুরু? আমার কথা শোনো মনোযোগ দিয়ে। আমি শিখাইছি 1+1=1, ঠিক কিনা? সেফুদা প্লাস ক্লাউদিয়া =1। হ্যাঁ, মানে একটা আত্মা, এক আত্মা। এটা হলো আধ্যাত্মিক কথাবার্তা, স্পিরিচুয়ালিটি। যাও, এখন অন্য জায়গায় আসি। ও, সেই
ঐশ্বর্য রায় যে আমাকে চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করেছিল, বুকে জড়িয়ে রেখেছিল প্রায় 2 মিনিট। 1 মিনিটই সেটে সাধারণত কথা বলাও নিষেধ, ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, কিন্তু ঐশ্বর্য রায় যেহেতু ওয়ার্ল্ড সেলিব্রিটি, আমিও ওয়ার্ল্ড সেলিব্রিটি, সে আমার কবিতার ভক্ত, আমার অভিনয়ের ভক্ত, আমাকে পেয়ে সে পাগল হয়ে গেছে। সকল নিয়ম কানুন ভঙ্গ করে সেই ছবির পরিচালক, ভারতের বোম্বের ছবির পরিচালক, সবচেয়ে বিখ্যাত পরিচালক, এই নাম এই মুহূর্তে মনে আসে না, আরও অনেক নায়িকারা নায়করা ছিলেন, সবার সামনে আমাকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে জড়িয়ে ধরে, এবং এগুলো ভিডিও করে ছবি তুলে কে বা কারা তার স্বামীর কাছে পাঠাইছিল, যার ফলে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এটা কি জানো তোমরা? ঐশ্বর্য রায়ের সাথে তার অমিতাভ বচ্চনের ছেলে ছাড়াছাড়ি হয়ে গেছে। ইয়াস, কাজেই অতি আবেগ অনেক সময় ভালো নয়, আবেগকে সম্বরণ করতে হয়, অবদমিত করতে হয়। এখন ইউরোপে এখানে দেখো ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মা বাবার সামনেও বুকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে চুমা দেয়, ছাড়ে না, এবং মা বাবা খুব খুশি হয়। যদি চুমা না দেয় তাহলে খুব অখুশি হয়। দিস ইজ দি সিস্টেম। আর আমাদের দেশে মা বাবার সামনে কথাই বলা যাবে না, কথা বলাই অপরাধ, তাই না? কি লেখছে দয়াল চন্দ্র নাথ লিখেছেন, আপনি চরম সত্য বলেন, তাই আপনাকে বেশ ভালোবাসি। ধন্যবাদ। এটা আবার ধরে রাখো। এখন ভালোবাসো, ফুলের মালা দিছো, তাই না? বিকালে তুমি আবার আমার জুতার মালা দিবা, নাঙ্গা তলোয়ার নিয়ে খুঁজবা জবাই করে দেওয়ার জন্য, ঠিক না দাদা? দয়াল কুমার বড়ুয়া একজন আছে আমার নাতি, বুঝছো? সে বুদ্ধিস্ট। তুমি নাথ, আমাদের বাড়ির পাশে হিন্দু, নাথ, ওরা দেবনাথ। হিন্দুদের মধ্যে এই যে কাস্ট সিস্টেম, মানুষে এটা হয়তো এটা সাধারণত পেশাভিত্তিক হয়েছে। দাস, দেবনাথ, চট্টোপাধ্যায়, চৌধুরী, বন্দ্যোপাধ্যায়, এগুলো উচ্চবংশীয় নিম্ন বংশীয়। আসলে এখানে ভুল, এটা বংশ নয়, এটা হলো পেশাভিত্তিক। তখন তারা বলে, এই জানো আমি জমিদার ছিলাম, যে আমি যে বলি আমার দাদার পক্ষ নানার পক্ষ জমিদার ছিলেন, আমার বড় বউ নাহারের নানা দাদারা জমিদার ছিলেন, আমার ছোট বউয়ের নাম বলবো না, ওকে? তোমরা আবার আমার ছোট বউয়ের কথা বললে হিংসা করো। তোমরা বলো এই বেটার 100 বছর বয়স হইতে 21 বছর বাকি, ব্রিটিশ আমলে জন্ম, আবার কচি বউয়ের বয়স হলো, ছোট বউয়ের বয়স 24 বছর। তাতে কি হয়েছে? আমি কি জোর করে তাকে বউ বানাইছি? বরঞ্চ সে আমাকে পটাইছে বেশি। আমি সাধারণত পটি না, আমার তো এসবের প্রতি কোনো আগ্রহ নাই। পরে আমি পটে গেছি অবশ্য, দুইজনকে পটাইছি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে না সে আমাকে পটাইছে, ওটা শতভাগ সত্য নয়, আমিও পটে গেছি। কারণ আমার লোভ, কচি কচি সুন্দরী তরুণীদের প্রতি আমার খুব লোভ আছে। তোমাদেরও লোভ আছে, ইমাম সাহেবের লোভ আছে, নেতার লোভ আছে, ডক্টর ইউনুসের লোভ আছে, আমার হাঁটু আপারও লোভ আছে, কার নাই? বেগম খালেদা জিয়ারও লোভ আছে। এই যে দম যায় যায় ভাব, এখন যদি খালেদা জিয়ারে তুমি যদি একটা কচি পোলা নিয়ে দাও, কবে যে এটা তোমার বয়ফ্রেন্ড, খুশি হবে, হাসবে এবং সুস্থ হয়ে যাবে। নাসির উদ্দিন কে হয়েছে এমডি, নামের আগে যাদের এমডি আছে এদেরকে আমি সব আমার লিস্ট থেকে ব্লক করে দেই, ডিলিট করে দেই। এমডি মানে ম্যাড ডগস,
কথা বোঝা গেছে? এক কথা হাজারবার বলতে হবে না, যে পয়েন্টে থাকি। আজকে একটা দিলাম, আমার কলেজের প্রিন্সিপাল হাসমতান্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব একটা লিঙ্ক পাঠাইছে, কালকেই পাঠাইছিল, আজকে আমি সেটা পড়লাম। জনাব আসম আব্দুর রব সিরাজুল আলম খান দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 6 তারিখে একটা অনুষ্ঠান করেছিল। সে আলোচনা সভায় জনাব আসম আব্দুর রব, যিনি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলেন, 1971 সালে 2রা মার্চ সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন, যার সহযোগিতায় সিরাজুল আলম খানের নেতৃত্বে মূলত বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স, 1962 সালে এই বিএলএফ ফাউন্ডেশন হয়, সংগঠিত হয়, মানে তৈরি করেছেন। BLF was established or founded by Sirajul Alam Khan Dada in 1962 when he was the General Secretary of Pakistan, East Pakistan Student League. পূর্ব পাকিস্তান বলা যাবে না, পাকিস্তান তখন আনডিভাইডেড পাকিস্তান। তো সাধারণত ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন ইপসু, আমি ছিলাম ইপসু, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের একজন সাধারণ ছোট কর্মী। সিরাজুল আলম খান দাদা ছিলেন ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগের সাধারণ সম্পাদক, এবং সম্ভবত ওবায়দুর রহমান ভাই, প্রয়াত ওবায়দুর রহমান, শ্যামা ওবায়দের বাবা, জানো তোমরা? শ্যামা ওবায়দের বাবা ওবায়দুর রহমান অনেক বড় নেতা ছিলেন, তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। এইসব অনেক কাহিনী। 1962 সালেই সিরাজুল আলম খান এবং শেখ মনির মধ্যে নেতৃত্বের কোন্দল নিয়ে, সেক্রেটারি কে হবেন না হবেন এসব নিয়ে, এই ফরিদপুর আর নোয়াখালীর মধ্যে কোন্দলের কারণেই তাদের মধ্যে একটা শত্রুতা ভাব ছিল। বাট সিরাজুল আলম খান অনেক বেশি লেখাপড়া জানতেন, অনেক বেশি মেধাবী ছিলেন। শেখ মনি এত উপরে উঠতে পারতেন না যদি সে শেখ মুজিবের ভাগিনা না হতো। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও শেখ মনি তাজউদ্দিন সাহেবকে ডিস্টার্ব করেছেন। পিস্তল নিয়ে একবার গিয়ে তাকে বলেছে গুলি করা হবে, মাথায় ধরেছে, আপনি এখন সই করুন, আমি প্রধানমন্ত্রী, আপনি রিজাইন করুন। সিরাজুল আলম খান দাদা এই খবর পাওয়ার সাথে সাথেই ছুটে আসেন এবং জেনারেল ওসমানীকেও সেই ব্যাপারে অবগত করেন। আর ওখানে যারা ছিল সিরাজুল আলম খানের পক্ষের সমর্থক বেশি ছিল তারা, এবং জনাব মারহুম তাজউদ্দিন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার বুদ্ধি বলে সেদিন গুলির থেকে রক্ষা পেয়েছেন। এই ক্ষমতার ইপসু শেখ মুজিবের পরিবারের প্রত্যেকটি লোক ক্ষমতার ইপসু, অসভ্য, লেখাপড়া কম, মাতদাঙ্গা, ফরিদপুরিয়া মাতারি, এরা মাতারির সন্তান ছিল, কলপাড়ের মাতারির সন্তান। এরা কিন্তু এই দেশের স্বাধীনতা চায় নাই, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ভুয়া ভোট, 1970 সালে যে নির্বাচন হয়েছে, আমি ভোটার হয়েও আমি ভোট দিতে পারিনি, সব ভোট নৌকাতে নিয়ে দিয়েছে। পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ভোট জালিয়াতি কোনো নির্বাচনে হয়ে থাকে, সেটা 70-এর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট জালিয়াতি হয়েছে। এই কথাগুলো কোনো কুত্তার বাচ্চারা বলে না, একমাত্র জামাতে ইসলাম এবং মুসলিম লীগের কিছু লোক ছাড়া। মুসলিম লীগ তো নাই, আছে 2-4 জন, আমি জানি, আমার সাথে কথা হয়। সুপ্রিম কোর্টের অনেক বড় একজন আইনজীবী আছেন, তার নাম আমি এখন বলবো না। কাজী কাদেরের সাথেও আমার কথা হতো, অনেক বড় বড় গোলাম আজমের সাথে আমার কথা হতো। এইসব কথা বললে কবে যে তুই রাজাকার, তুই রাজাকারদের সাথে কথা বলেছিস। আরে গোলাম আজম আমার নানা হইতো সম্পর্কে আত্মীয়, তো আমি কি আত্মীয়ের সাথে কথা বলবো না? তোদের ওই ভুয়া রাজনীতি, ভণ্ডামি, শেখ মুজিবুর রহমানের মাইয়া
শেখ হাসিনা তো গোলাম আজমের পায়ে ধরে সালাম করে 1986 সালে সম্ভবত, তাই না? না 96 সালের নির্বাচনে গোলাম আজমের পায়ে ধইরা সালাম করিয়া মগবাজারের বাসায় গিয়ে দোয়া নিছে। আর আমি করেই অসুবিধা? শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগ ভেঙে দিয়েছেন। ছাত্রলীগ ভেঙে দেওয়াতে জাসদের জন্ম হয়েছে সিরাজুল আলম খানের নেতৃত্বে। সেই সিরাজুল আলম খান দাদাকে শেখ হাসিনা তার মৃত্যুর পর একটা বাণীও দেয়নি। আমরা কর্মীরা, সিরাজুল আলম খানের ভক্তরা তাকে 3 বার আমরা মেজর অপারেশন করিয়েছি, ওপেনার সার্জারি করিয়েছি। প্রথমবার 1,20,00,000 টাকা লেগেছে। আমি সেফুদা এককভাবে 10 লক্ষ টাকা দিয়েছি এই দাদাকে ভিয়েনাতে আনার জন্য একবার 2001 সালে। তার আগে তার অপারেশন হয়েছিল সম্ভবত 1999 সালে, যেই বছর আমার বাবা মারা গেছেন। আমরা টাকা জোগাড় করে দিয়েছি। 10-এর লাঠি 1-এর বোঝা, এসব ইতিহাস তোমাদের জানতে হবে। শেখ হাসিনা একটা কুটিল মহিলা। শেখ মুজিব খুনি ছিল, শেখ মুজিব মাগিবাজ ছিল। শেখ মুজিবের চশমার খাপ টানবাজারে মাগিপাড়ায় পাওয়া গেছে। মাঘি চুদে চলে আসার সময় ভুলে গেছে চশমার খাপ আনতে। ইনকালাব পত্রিকায় সেটা উঠেছে। আমি আরও অনেক কথা জানি, যে কারণে এদিক দিয়ে 71-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা আমার আদর্শের শত্রু, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। মুজিববাদীরা আমার আপন মায়ের পেটের বড় ভাই মুজিববাদী ছিল, এটা আদর্শের শত্রু। তাই বলি কি আমার ভাই সহ একসাথে খাই নাই, এক ঘরে থাকি নাই? কেন এইসব শত্রুতা কেন যাবে? রাজা পাল্টাইছে, নতুন রাজা হয়েছে, রানী পাল্টাইছে, রানী হয়েছে, কিন্তু সেটা আমাদের সেটা মেঘনার পূর্ব পাড়ে কেন যাবে? ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় পর্যন্ত ঘরে ঘরে কেন যুদ্ধ লাগবে? এই ও ডক্টর, আমি লাইভে এখন আমি পরিচয় করে দিব নাকি না? যাক, পরিচয় করে দেই নাই, ভয় পাইছে, কেটে দিয়েছে। যাক, বলবো না আমি কে টেলিফোন করেছে। ওকে, আরও অনেক কথা আমি ধাপে ধাপে বলবো। আগামী রবিবার এই আমার আসবে, এখন দ্রুত আমার ঘর সাফ করার লোক আসবে। আপাতত বিদায় নিচ্ছি। আগামী রবিবার বাংলাদেশ টাইম 10টার সময়, রাত 10টায়, সেন্ট্রাল ইউরোপের টাইম 5টায়, বিকেল 5টায় আমার একটা ইন্টারভিউ হবে লন্ডন থেকে, সেটা সম্প্রচার করা হবে। সবাইকে সেই ব্যাপারে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। পরে জানানো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম